রায়ান কবির, সামিনুর, রায়ান কবির, মুশফিকুর রহমান, সজ্জদুহা। Assalamu alaikum, my dear students. Today is the second paper, chapter number 1. এখনো আমাদের কিছু পার্ট বাকি আছে, সেটা আমরা দেখব। আর তোমাদের সিলেবাস যা পেয়েছো, যে পর্যন্ত পড়া হয়েছে সেই পর্যন্ত পরীক্ষা থাকবে, এর বাইরে কিছু থাকবে না। তো আজকে আমরা দেখি যেটা পড়বো সেটা হলো অ্যামাগাট কার্ভ কি। অ্যামাগাট কার্ভ অ্যামাগাট কার্ভ হলো ফ্রেঞ্চ সায়েন্টিস্ট 1880 সে কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো গ্যাসের প্রেসারের এগেনস্টে তার ভলিউম এবং প্রেসারের একটা কার্ভ সে ড্র করে, এবং সে আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ক্ষেত্রে দেখা গেছে সে গ্যাসটা যে প্রেসার বাড়ানোর সাথে সাথে, প্রেসার ইনক্রিজ করার সাথে সাথে তার PV এর ভ্যালু বাড়ে না, একদম একটা স্টেট লাইন থাকে। There is no change of the PV value with the increase of pressure at constant temperature. কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসার বাড়ালেও তাদের PV এর ভ্যালুটা বাড়ে না। এটা হলো আইডিয়াল গ্যাস। এটা আইডিয়াল গ্যাসের কার্ভ, আইডিয়াল গ্যাসের জন্য। তা আইডিয়াল গ্যাসের জন্য যখন আমাদের প্রেসার বাড়াচ্ছি, বাট P এবং V এর ভ্যালুটা কোনো রকমই বাড়ছে না। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই রকম হয়নি। রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখো, এখানে এটা হলো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে কিছুটা হলেও আমাদের হাইড্রোজেন গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, বাট অন্যান্য গ্যাসগুলো দেখো এটা কোনো রকমই বিহেভ করে না। হাইড্রোজেন গ্যাস না, এটা হলো হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাসটা কিছুটা আমাদের আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, এবং হাইড্রোজেন গ্যাসটা দেখো, হাইড্রোজেন গ্যাসের বিহেভিয়ারটা আমাদের অনেক এইরকম। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে এইরকম। তারপর এখানে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়, প্রথমে কিছুটা কমে তারপরে বাড়ে। এইরকম এক একটা গ্যাসের জন্য এগুলো আমাদের কার্ভ। এটা অক্সিজেন, নাইট্রোজেন। অর্থাৎ এই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমাদের কোনো রকমের P এর ভ্যালু মনে করো 0, তারপর এখানে 100 atm এখানে মনে করো 1 atm প্রেসার, 2 atm প্রেসার, 3 atm প্রেসার, 4 atm প্রেসার, এবং এখানে PV এর যে ভ্যালু আইডিয়াল গ্যাসের জন্য কোনো রকমের ফ্ল্যাকচুয়েট করেনি। অর্থাৎ প্রেসার বাড়ানোর সাথে সাথে তাদের PV এর ভ্যালুটা আমাদের কোনো রকমের কমেনি বা বাড়েনি। এটা আইডিয়াল গ্যাসের জন্য। কিন্তু রিয়েল গ্যাস যেমন হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো রিয়েল গ্যাস। রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা ডেভিয়েশন হয়েছে। অর্থাৎ এখানে দেখো টেম্পারেচার, প্রেসার বাড়ানোর সাথে সাথে তার PV এর ভ্যালুটা কিন্তু হিলিয়ামের চেঞ্জ হয়েছে, হাইড্রোজেনের কিছুটা চেঞ্জ হয়েছে, এবং এখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের প্রথমে কিছুটা হঠাৎ করে কমে গেছে, তারপরে বাড়াতে বাড়াতে অনেক হিউজ পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ এই যে কার্ভগুলো, অর্থাৎ at constant temperature pressure with the against PV যে কার্ভগুলো ড্র করা হয়েছে, this curve is for the Amagat curve. এটা ফ্রেঞ্চ সায়েন্টিস্ট 1880 আমাদের সালে সে এইগুলো ডিসকভার করে। সো দিস ইজ কল্ড আমাদের Amagat curve. ওকে, স্টুডেন্টের সংখ্যা সেই আগের মতো, ঠিক একদম এক্স্যাক্টলি আগের মতো স্টুডেন্টের সংখ্যা, সেই 20, 22, 18, 24। আমি আর নেক্সট ক্লাস তার ক্লাস নেব না, কি করব। তারপর স্যারের ক্লাসে দেখলাম 26-27 জন, অ্যান্ড ক্লাসে আস্তে আস্তে কমছে 17 জন। আমি বন্ধ করে দিলাম, আমি ক্লাস নেব না। এরকম 18 জন স্টুডেন্টের আমি ক্লাস নেব না, এত সহজ বিষয় না। এখানে আমার ক্লাস টিচারগুলো আছে কি, তারা কেউ ফোন করে না, কিছু করে না। এখানে মাত্র 18 জন, 19 জন, 20 জন স্টুডেন্ট থাকলে আমি ক্লাস নেব না। মানুষের একটা মেজাজ ঠিক থাকে, সব খারাপ করবে, দোষ হবে টিচারদের। এখানে আমাদের 4 জন টিচার আছে, সব মিলে 23 জন স্টুডেন্ট অনলাইনে আছে। যেদিন বলা হয় তার 2 দিন, 1 দিন স্টুডেন্টের সংখ্যা বেশি থাকে, তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আবার সে ডিক্রিজ করতে থাকে।
না আমি এখানে 40 জন 45 জন ছাড়া আমি ক্লাস নেব না, দেখি 40-45 জন না উঠলে আমি ক্লাস থেকে বেরিয়ে আসবো। আজকে আমি বলে দেবো কাল থেকে আমি কলেজে ক্লাস নেব না। ফালতু আমার স্টুডেন্ট আছে, তারা এমনি কিছু পারে না, এমনি ক্লাসে আসে না। আগে দেখি আমি 40 স্টুডেন্ট না হলে আমি ক্লাস থেকে বেরিয়ে আসবো, ক্লাস নেব না। অ্যাটলিস্ট যাদের যাদের পরিচিত আছে বলো, না আসলে আমি ক্লাস থেকে বেরিয়ে আসবো। একটা ক্লাস ফলো করতে। স্টুডেন্ট এখানে অ্যাটেন্ডেন্স দিচ্ছে প্রায় 70 জন, হায়ার স্টুডেন্ট লাইনে আছে এখানে 29 স্টুডেন্ট। কেন স্টুডেন্ট চলে যাবে কেন? প্রবলেম কি তাদের? দেখা তো একদিন হবে, স্কুল তো হবে, কলেজ হবে, তখন পরীক্ষার সময় তখন দেখো কি মানে কিভাবে তোমরা, তখন তোমরা খুব ঝাপাঝাপি করবা, স্যার পরীক্ষা খারাপ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। সবাই অ্যাটেন্ডেন্স, কিন্তু এখানে স্টুডেন্টের সংখ্যা থাকে 25 জন, 28 জন, 30 জন। অ্যাটলিস্ট এতগুলো স্টুডেন্ট, 40 স্টুডেন্ট থাকলেও ক্লাস নিতে ইচ্ছে করে। একটা ক্লাসের ভ্যালু অনেক বেশি। তো এটা হলো আমাদের অ্যাভোগাড্রো কার্ভ, সেটা হলো প্রেসারের এগেইনস্ট পিভি। পিভি মানে প্রেসার এন্ড ভলিউম, এই দুটো মাল্টিপ্লাই করলে যে লাইনটা আমরা পাবো সেই লাইনটাকে বলা হয় অ্যাভোগাড্রো কার্ভ। এটা 1880 তে ফ্রেঞ্চ সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো সে এটা ড্র করে। এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই যে আইডিয়াল গ্যাস, আসলে আইডিয়াল গ্যাসগুলি কোনো গ্যাস নেই। একটা সায়েন্টিফিক আমাদের রিয়েল গ্যাসের কিন্তু আমাদের কোনো মাত্র সিমিলারিটি নেই। তা এখানে যে আইডিয়াল গ্যাসের যে
এটা কিন্তু কোনো রকমের ডেভিয়েশন হয়নি, বাট রিয়েল গ্যাসগুলো দেখো এখানে হিলিয়ামের এটা আমাদের পিভি এর ভ্যালু উইথ দ্য ইনক্রিজ অফ দ্য প্রেসার, এখানে কিছুটা ডেভিয়েশন হয়েছে এবং এই ডেভিয়েশনটা কি প্রথমে প্রেসার বাড়ানোর সাথে সাথে এর পিভি এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে, হাইড্রোজেনেরও চেঞ্জ হয়েছে, তবে এটা কিন্তু কমেনি স্টেট পাতে। তাই বলা যায় হিলিয়ামটা কিছুটা হলেও আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, হাইড্রোজেনটা কিছুটা হলেও আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, বাট অন্যান্য যে গ্যাসগুলো আছে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু কোনোভাবেই তারা আইডিয়াল গ্যাসের মতো কিছু বিহেভ করেনি। তো যে কার্বগুলো পাওয়া যায় এট কনস্ট্যান্ট টেম্পারেচারের প্রেসারের এগেইনস্টে পিভি এর ভ্যালু যে কার্ভ পাওয়া যায় রিয়েল গ্যাসের জন্য সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো কার্ভ। ওকে, 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, সেখানে তুমি ফিগারটা ড্র করবা, ফিগারটা ড্র করে ডেফিনিশনটা দিবা, দ্যাটস এনাফ। ওকে, এখন মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাতে আসে, আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কজেস অফ ডেভিয়েশন অফ, লেখো খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দাও, কজেস অফ ডেভিয়েশন of a real gas from ideal behavior. আইডিয়াল গ্যাসের সাথে রিয়েল গ্যাসের যে আমাদের ডেভিয়েশন হয় সেই ডেভিয়েশনটা আমরা দেখব। ওকে, ফ্রম দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আনসার বলছি আমি, ফ্রম দ্য আইডিয়াল গ্যাস বা ফর দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা জানি ডিডিউস করা হয়েছে PV nRT। এটা আইডিয়াল গ্যাসের জন্য আমাদের বয়েলস এন্ড চার্লস ল থেকে আমরা এটা ডিডিউস করেছিলাম PV nRT। কিন্তু রিয়েল গ্যাস কিন্তু এই লটা ফলো করে না, রিয়েল গ্যাস কিন্তু আমাদের এই লটা ফলো করে না। এখন কোশ্চেন হলো স্যার রিয়েল গ্যাসটা কেন ফলো করে না? তাহলে আসো, আইডিয়াল গ্যাসের আমাদের যে পোস্টুলেটসে বলা ছিল যে দুইটা ডিফেক্টের কারণে, দ্যাট ইজ দ্য টু ডিফেক্টস which causes the deviation of ideal behavior। তো সেই এটা কি আমাদের ডিফেক্ট গুলো কি, একটা হলো ভলিউম ডিফেক্ট, ভলিউম, আর একটা হলো নাম্বার 2 হলো প্রেসার ডিফেক্ট, প্রেসার ডিফেক্ট। এখন এই ইকুয়েশন যখন ডিডিউস করা হয়েছিল তখন আমাদের আইডিয়াল গ্যাসের যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ পোস্টুলেটস অফ আইডিয়াল গ্যাস, সেখানে বলা হয়েছিল যে গ্যাসের যে ভলিউম সেটা ভলিউমটা নেগলিজিবল এবং টোটাল একটা কন্টেইনারের ভলিউমটা আমাদের গ্যাসের ভলিউম হিসাবে আমরা কাউন্ট করে নিয়েছি। খুব ভালো করে শুনবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের রিয়েল গ্যাসের জন্য দেখা গেছে যে নো, সেই গ্যাসের রিয়েল গ্যাসের ভলিউম কখনো নেগলিজিবল হতে পারে না, ইট ইজ ইম্পসিবল। আমাদের রিয়েল গ্যাসের জন্য একটা ভলিউম নেগলিজিবল হতে পারে না, কারণ দেখা গেছে যে কোনো গ্যাসকে যদি আমরা লিকুইফাই করি তাহলে এখানে প্রেসার বাড়াতে হয় এবং টেম্পারেচার রিডিউস করতে হয়, টেম্পারেচার কমাতে হয়, প্রেসার বাড়াতে হয়, তাহলেই কিন্তু এই গ্যাসটা আমাদের কিছু জায়গাতে সে একটু সলিডিফাই হতে পারে বা লিকুইফাই হতে পারে, লিকুইড হতে পারে। তো যখনই লিকুইড হয়েছে বা সলিড হয়েছে তখন তার কিছু না কিছু ভ্যালু আছে, তার কিছু না কিছু ভলিউম আছে। তাহলে রিয়েল গ্যাসে ডেফিনেটলি দ্যাট ইজ সাম ভলিউম বাট নট নেগলিজিবল। বাট আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা দেখেছি আইডিয়াল গ্যাসের কিন্তু টোটাল ভলিউম নেই, অর্থাৎ নেগলিজিবল, টোটাল কন্টেইনারের ভলিউমটা গ্যাসের ভলিউম হিসাবে কাউন্ট করেছে। বাট প্র্যাকটিক্যালি রিয়েল গ্যাসের জন্য আমরা দেখলাম দেয়ার ইজ এ সার্টেন ভলিউম অফ দ্য রিয়েল গ্যাস বিকজ এট মানে হাই প্রেসার এন্ড লো টেম্পারেচারে রিয়েল গ্যাসকে কিন্তু দেখা গেছে সায়েন্টিস্টরা এটা রিয়েল গ্যাসগুলোকে কিন্তু ট্রান্সফর্ম করে লিকুইড টু সলিড এটা কনভার্ট করতে পেরেছে। তাহলে যেহেতু আইডিয়াল গ্যাস, তুমি মনে করো এই ঘরের মধ্যে একটা কন্টেইনার, এর মধ্যে অক্সিজেন গ্যাস আছে, এর মধ্যে যদি টেম্পারেচার রিডিউস করি এবং প্রেসার বাড়াই তাহলে ডেফিনেটলি তার একটা ডেফিনিট ভলিউম থাকবে এবং সেই ভলিউমটা কি লিকুইড হলে আমরা বুঝতে পারবো এই ভলিউম এতটুকু, এটাকে সলিড করলে বুঝতে পারবো এই ভলিউমটা ততটুকু। অর্থাৎ রিয়েল গ্যাসের জন্য তার ডেফিনেটলি কিছু না কিছু ভলিউম আছে বাট নট নেগলিজিবল। তাই এটা হলো আমাদের ভলিউম ডিফেক্ট। তাহলে আমরা যে ভি এর পরিবর্তে ভিটা যে আমি লিখছিলাম আইডিয়াল গ্যাসের জন্য ভি হচ্ছে ভলিউম, তাহলে এখন ভলিউমটা কিছু কম না, টোটাল ভলিউম তো ধরা হয়েছিল, তাহলে এখন ভলিউমের পরিমাণ কত? ভি এর পরিবর্তে আমরা লিখি ভি মাইনাস এন বি। এখন এন কি, হোয়াট ইজ এন? এন হচ্ছে নাম্বার অফ মলিকিউল, দেখো বি হলো আমাদের ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, ভি হলো ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট আর এন হলো নাম্বার অফ মলিকিউল। সো এন বি হচ্ছে মলিকিউল অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য টোটাল মলিকিউল। তাহলে এই পরিমাণ ভলিউমটা আমাদের কম হবে, অর্থাৎ ভি এর পরিবর্তে আমরা লিখব, ভি এর পরিবর্তে ইকুয়েশনে ভি এর পরিবর্তে লিখব পি ইনটু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। তাহলে একটা কারেকশন করলাম, ভলিউম ডিফেক্টটা কারেকশন করলাম। আমি আবার একটা বলবো,
রিয়েল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাসের জন্য বলা হয়েছিল, অর্থাৎ আইডিয়াল গ্যাসের যে আমাদের কাইনেটিক থিওরি অফ ইকুয়েশনে কাইনেটিক থিওরি অফ গ্যাসের কতগুলো পোস্টুলেটস এর মধ্যে দুইটা পোস্টুলেট ছিল যে কোনো গ্যাসের ভলিউমটা আমাদের নেগলিজিবল এবং টোটাল কন্টেনারের ভলিউম হচ্ছে গ্যাসের ভলিউম। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা রিয়েল গ্যাস নিয়ে যখন দেখলাম তখন দেখলাম নো, রিয়েল গ্যাসের ডেফিনিট ভলিউম আছে, কারণ at low temperature and high pressure রিয়েল গ্যাসকে এটা কনভার্ট করা যায় লিকুইডে এবং লিকুইডকে সলিড করা যায় এবং ডেফিনেটলি দেয়ার আর সাম ভলিউমস। তো তাহলে রিয়েল গ্যাসের সাথে আইডিয়াল গ্যাসের একটা আমাদের ফ্ল্যাকচুয়েট করলো, অর্থাৎ ডেভিয়েশন হলো, এবং সেই ডেভিয়েশনের কতটুকু আমাদের ভলিউম, তাহলে অরিজিনাল যে ভলিউম ছিল সেটার পরিবর্তে আমরা লিখলাম NB। N হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট আর সরি B হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, NB হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য মলিকুল অফ গ্যাস ওই কন্টেইনারে। তাহলে এখন অ্যাকচুয়াল ভলিউম কত হলো? V V - NB। তাহলে এই ইকুয়েশনটা কারেকশন হলো, V এর কারেকশনটা হলো P ইনটু P টা আমরা পরে কারেকশন করছি, P ইনটু V - NB nRT। একটা আমাদের কারেকশন গেল। এখন আসো প্রেসারের কানেকশন। প্রেসারের কানেকশনটা দেখি। প্রেসারের বলা হয়েছিল গ্যাসের মলিকুলস গুলো আইডিয়াল গ্যাস ইকুয়েশনে, যেটা আমাদের কাইনেটিক থিওরি অফ দ্য পোস্টুলেটস একটা কথা বলা ছিল যে গ্যাসের যে মলিকুলস আছে এই মলিকুলস এর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স নেই বললেই চলে। কিন্তু অ্যাকচুয়ালি কিনা সত্য, গ্যাসের মলিকুলস এর মধ্যে মনে করো এই রুমের মধ্যে অক্সিজেন গ্যাস আছে, এই অক্সিজেন গ্যাসের প্রত্যেকটা মলিকুলের সাথে মলিকুলসের কিছুটা হলেও তার ইন্টারমলিকুলার ফোর্স থাকবে। যদি ইন্টারমলিকুলার ফোর্স না থাকে তাহলে কিন্তু আমাদের এটা লিকুইড করা সম্ভব নয়, করা সম্ভব নয়, অর্থাৎ ডেফিনেটলি দেয়ার ইজ এ ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স থাকলে কি হবে? সেটা অবশ্যই আমাদের ওয়ালের গায়ে একটা প্রেসার ক্রিয়েট করবে, অর্থাৎ এটা আমাদের একটা যে প্রেসার ক্রিয়েট করবে ওয়ালের গায়ে, সেই প্রেসার ক্রিয়েট করার ভ্যালুটা হবে আমাদের n স্কয়ার, সেই ভ্যালুটা হবে n স্কয়ার a বাই v স্কয়ার, অর্থাৎ এই পরিমাণ এখানে আমাদের প্রেসার একটা মোর হবে যেটা আইডিয়াল গ্যাসের যে প্রেসার ছিল তার থেকে। তাহলে আইডিয়াল গ্যাসের প্রেসারের p এর পরিবর্তে আমরা লিখতে পারি n স্কয়ার a বাই v স্কয়ার। তাহলে এখন দেখো টোটাল ইকুয়েশনটা যদি কারেকশন করা হয় এখান থেকে প্রেসার এবং ভলিউম কারেকশনের পরে টোটাল ইকুয়েশনটা হলো p এর পরিবর্তে আমরা লিখব n স্কয়ার a ডিভাইডেড বাই v স্কয়ার p প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার ইনটু v মাইনাস nb ইকুয়ালস টু nRT। This equation is called Van der Waals equation, এবং এই ইকুয়েশনটা ডিডিউস করে কারেকশনটা করে ভ্যান ডার ওয়ালস নামক একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, সেটাকে কারেকশন করে। অর্থাৎ দিস ইকুয়েশন ইজ দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ইট ইজ দ্য রিয়েল গ্যাস ইকুয়েশন, অর্থাৎ কারেকশন অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর রিয়েল গ্যাস। এখন বলো ক্লিয়ার হয়েছে কিনা? এখানে আমাদের দুইটা ডিফেক্ট ছিল, একটা টেম্পারেচার ডিফেক্ট আর একটা হলো একটা ভলিউম ডিফেক্ট, একটা প্রেসার ডিফেক্ট। কারণ ভলিউম এবং প্রেসার ডিফেক্ট কেন হয়েছে? যখন কাইনেটিক থিওরি অফ পোস্টুলেটসে বলা হয়েছিল যে গ্যাসের কোনো ভলিউম নেই, একটা কন্টেনারের টোটাল ভলিউম হবে আমাদের গ্যাস ভলিউম, তাই সেটাকে আমরা ইকুয়েশনটা ডিডিউস করেছিলাম PV = nRT। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখা গেছে যে নো, অবশ্যই তার একটা ডেফিনিট ভলিউম আছে, এবং ডেফিনিট ভলিউম থাকলে কেন থাকে? কারণ রিয়েল গ্যাসগুলোকে এটা কনভার্ট করা যায়, লিকুইডকে সলিড করা যায়, এবং যখন আমরা করেছি তার কিছু না কিছু ভলিউম পেয়েছি, তাহলে ডেফিনেটলি আমাদের আইডিয়াল গ্যাসের সাথে রিয়েল গ্যাসের কোনো মিল নাই, তাই এটা কিছু ফ্ল্যাকচুয়েট করছে। সেই কারেকশন করে ভ্যান ডার ওয়ালস যে ইকুয়েশনটা ডিডিউস করেছে, অর্থাৎ ভি এর পরিবর্তে সে ম্যাথমেটিক্যালি সে দেখিয়েছে V - NB হবে। এখানে NB হচ্ছে মলিকুল অফ দ্য গ্যাস, ভলিউম অফ দ্য মলিকুল অফ দ্য গ্যাস। তাহলে ভি এর পরিবর্তে লিখলাম আমরা V - NB, এই পরিমাণ কম হবে। আর নাম্বার 2 হলো আমাদের প্রেসারের কথা বলা হয়েছে যে গ্যাসের মলিকুলসের মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নেই, কিন্তু এই কথাটা সত্য নয়। গ্যাসের মলিকুলসের মধ্যে, রিয়েল গ্যাসের মলিকুলসের মধ্যে ডেফিনেটলি একটা প্রেসার আছে, যার কারণে মলিকুলসগুলো কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু অ্যাট্রাকশন করে তারা কিন্তু আমাদের সলিড হতে পারে, এবং সেখানে যে পরিমাণ প্রেসার ওয়ালের গায়ে সে অ্যাপ্লাই করবে সেই প্রেসারটা আমাদের রিয়েলের যে প্রেসার, আইডিয়ালের যে প্রেসার তার থেকে বেশি হবে, এবং সেই অ্যামাউন্ট অফ প্রেসার ক্যালকুলেট করে অ্যাভোগাড্রো দেখেছে, যেটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস দেখেছে n স্কয়ার a বাই v স্কয়ার। এখানে a হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, v হচ্ছে ভলিউম, আর n হচ্ছে নাম্বার অফ মলিকুলস। এই হলো আমাদের মোটামুটি কারেকশন। তাহলে প্রেসার কারেকশন করে হলো আমাদের p প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার, অ্যান্ড ভলিউম কারেকশন করে হলো v মাইনাস NB। তাহলে টোটাল কারেকশন অফ দ্য ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস, PV এর পরিবর্তে লিখলাম p ইন্টু a স্কয়ার v বাই v স্কয়ার ইন্টু v মাইনাস NB equals to nRT. This is the আমাদের causes of deviation of real gas from ideal behavior. এখন বলো তোমাদের কতটুকু বুঝলে? এটা কিন্তু পরীক্ষা আসবে, 4 মার্কসের কোশ্চেন আসবে। What is the causes of
ডেভিয়েশন অফ রিয়েল গ্যাস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার। রিয়েল গ্যাসগুলো আইডিয়াল বিহেভিয়ার থেকে কি কারণে ডেভিয়েট হয়, সেই ডেভিয়েশনের কারণটা বললাম এখানে ভলিউম এবং প্রেসার। কারণ ভলিউমটা হলো আমাদের, ভলিউমটা ছিল যে রিয়েল গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের জন্য যে ইকুয়েশনটা রিডিউস করা হয়েছে, রিয়েল গ্যাসের জন্য এটা হবে না। কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভলিউমটা আমাদের বলা হয়েছিল গ্যাসের কোনো ভলিউম নেই, টোটাল কন্টেনারের ভলিউম গ্যাসের ভলিউম, কিন্তু রিয়েল গ্যাসের জন্য দেখা গেল সেটা না। সেটা কারেকশন করে ভ্যান ডার ওয়ালস এটা রিডিউস করলো, v v nv, আর প্রেসারের এটা কারেকশন করে সে এই p এর পরিবর্তে সে বের করলো p প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার, এবং ওখানে লজিকটা সুন্দর করে লেখা আছে, এবং 2 মার্কস এই দুটো কারেকশন লিখলে 4 মার্কস পেয়ে যাবে। অনেক সময় দেখা যায় হোয়াট ইজ দ্য কারেক্ট ইকুয়েশন অফ ভ্যান ডার ওয়ালস রুল হুইচ ইজ ডিডিউসড ফ্রম দ্য আইডিয়াল বিহেভিয়ার, তখন তোমার এটা থেকে এই যে এটা লেখা শিখতে হবে। একবার পরীক্ষাতে এই ইকুয়েশনটা লিখলেই 2 মার্কস, এই ইকুয়েশনটা লিখলেই 1 মার্ক। তাহলে আমরা মোটামুটি যে কজেস অফ ডেভিয়েশন অফ রিয়েল গ্যাস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, এখন কি আমরা ক্লিয়ার সবাই? স্যার প্রেসারের কেন পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার হলো? আচ্ছা ওকে, তারপরে স্যার প্রেশারের পার্টটা আর একবার বলেন। আচ্ছা, রাইট বাই ওন, ওকে, এগেন 40, আচ্ছা, হোয়ার আর আদার, ওকে। দেখো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, এখানে দুটো জিনিস দেখো। এই যে এ হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, বি হলো ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। এটা যখন হায়ার স্টাডিতে যাবা, অনার্স মাস্টার্সে পড়বা, তখন এ আর বি এর ভ্যালু বের করে দেওয়া আছে, এবং এ আর বি এর ভ্যালু দিয়ে আবার ম্যাথ করা আছে, তোমাদের জন্য দরকার নাই। তবে এখানে দেখো এ এবং বি হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। এখন এই পরিমাণ যখন ইন্টারমলিকুলার ফোর্স থাকে, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের ইন্টারমলিকুলার ফোর্স আছে বলেই আমাদের ওই গ্যাসকে লিকুইডেট করা সম্ভব হয়। যদি ইন্টারমলিকুলার ফোর্স না থাকে তাহলে কিন্তু কোনো গ্যাসকে আমাদের সলিড থেকে গ্যাস থেকে লিকুইড থেকে সলিড করা সম্ভব নয়। যেহেতু তার ইন্টারমলিকুলার ফোর্স আছে, তখন সে দেখেছে যে ইন্টারমলিকুলার ফোর্সের যে ভ্যালুর কারণে যে সলিড হয়, সেটা ক্যালকুলেশন করে সে দেখেছে a বাই ভি স্কয়ার। n হচ্ছে আমাদের নাম্বার অফ মলিকুলস, v হচ্ছে ভলিউম অফ দ্য গ্যাস, আর a হলো আমাদের ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। অর্থাৎ প্রেসারের এই যে অ্যাট্রাকশনের কারণেই আমাদের প্রেসারটা বেড়ে যায়, এবং কতটুকু অ্যাট্রাকশন ফোর্স সেটা জাস্ট অ্যাড করা হয়েছে। এবার বুঝতে পেরেছো যে অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালুটা কতটুকু, সেইটা মূল প্রেসারের সাথে, আইডিয়াল গ্যাসের যে প্রেসারের সাথে এটা অ্যাড করে এটা কারেকশন করা হয়েছে। এটাই হলো আমাদের এই পরিমাণে অ্যাট্রাকশন ফোর্স আছে এটা মলিকুলসের মধ্যে, যার কারণে আমাদের গ্যাসিয়াস মলিকুলসকে টার্ন করা সম্ভব লিকুইডকে আবার টার্ন করা সম্ভব গ্যাসে, সলিডে টার্ন করা সম্ভব। তোমরা এটা সামিয়ানুর লিখেছো স্যার, এটা কিভাবে আসলো সেটা সে কারেকশন করে দেখেছে। ডিউ টু দ্য ইন্টারমলিকুলার ফোর্স দ্য প্রেসার উইল বি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে পি এর পরিবর্তে আমরা লিখলাম এইটুকু মোর প্রেসারটা অ্যাড করতে হবে, এবং এই প্রেসারটা এসছে ডিউ টু দ্য ইন্টারমলিকুলার ফোর্স অফ দ্য মলিকুলস অফ রিয়েল গ্যাস। এবার ক্লিয়ার হয়েছো? এখন ক্লিয়ার হয়েছে, আরও ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এখন আসা যাক, এখন যে পার্টটা বাকি আছে তোমাদের, সেই বাকিটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এবং প্র্যাকটিক্যালি আমাদের বাস্তব জীবনে কেমিস্ট্রির যে ইনফ্লুয়েন্সটা কি, আমরা কেমিস্ট্রি কেন শিখি? জাস্ট কি আমরা লেখাপড়া শিখে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য? অ্যাকচুয়ালি নট। আমরা কেমিস্ট্রি নিয়ে যে গবেষণা, কেমিস্ট্রি সাবজেক্টটা কোথা থেকে আসলো, কেন আসলো, এর মধ্যে আমাদের কি কি অ্যাডভার্স ইফেক্ট, কি কি আমাদের বেনিফিটসগুলো কি, এইগুলো আমরা এনজয় করার জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আবির্ভাব। এই কেমিস্ট্রি ডেভেলপমেন্টের কারণে কিন্তু আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এই যে দেখো আমি একটা গ্লাস পরে আছি, এই গ্লাসটা যে প্লাস্টিক কে তৈরি করেছে? কেমিস্ট্রিরা। এই গ্লাসটা কে তৈরি করেছে? কেমিস্ট্রিরা। এবং যার কারণে কি হয়েছে, আমরা আমাদের চোখের কোনো দেখার প্রবলেম হলে আমরা দেখছি, আমরা বইটা কে তৈরি করেছে, মোবাইলের ফ্রেম, সমস্ত কিছু কেমিস্ট্রিরা তৈরি করেছে। তো কেমিস্ট্রিতে আমাদের অনেক অবদান আছে, অনেক কিছু তৈরি করা শিখিয়েছে, বাট সাথে সাথে কিন্তু আমাদের এই এনভায়রনমেন্টকে কিন্তু আমরা ক্ষতি করছি। এখন যে পার্টটা আছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট,
সেটা হলো আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। শুধুমাত্র আমাদের তৈরি করা শিখলে হবে না। আমি একটা ভালো খাবার খেলাম, খাবার খাওয়ার পরে আমার পেটে যদি ইনডাইজেশন হয়, তাহলে সেই খাবারের আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো আমরা ভালো খাবার খাবো এবং আমাদের ম্যানেজ করাও শিখতে হবে, তাহলে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তো যা হোক, এই সমস্ত টার্মগুলো যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে যখন আমাদের বিভিন্ন প্রবলেম দেখা গেছে, তখনই কিন্তু এই সমস্ত টার্মগুলো এসে হাজির। যে টার্মগুলোর মধ্যে কি, যেমন পার্টিকুলেটস, হোয়াট ইজ কল্ড পার্টিকুলেটস, হোয়াট ইজ দ্য আমাদের ওয়েস্টেজ গ্যাসেস, যেটা আমাদের জন্য খুব হার্মফুল। তোমরা শুনে থাকবে যে কার্বন মনোক্সাইড গ্যাস কিন্তু সব থেকে হার্মফুল গ্যাস, এটা কিলার গ্যাস, এটা মানুষকে কিল করে। আমি শুনেছি, পেপারে পড়েছি যে ইউরোপে আমেরিকাতে মানুষকে কিন্তু ওরা মেরে ফেলে, ডেথ পানিশমেন্ট যাদেরকে দেওয়া হয়, এরা একটা রুমের মধ্যে ঢুকিয়ে দেয়, ওর মধ্যে কার্বন মনোক্সাইড গ্যাস পুশ করে দেয়। এবং কার্বন মনোক্সাইড গ্যাস পুশ করলে কি হয়, মানুষ আস্তে আস্তে মারা যাবে অক্সিজেনের ডেফিসিয়েন্সির কারণে। আরেকটা বিষয় হলো, কার্বন মনোক্সাইড যখন ইনহেল করা হয়, ওই কার্বন মনোক্সাইড মানুষের লাংয়ের মধ্যে, যে ব্লাডের মধ্যে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। ইট ইজ এ টক্সিক সাবস্টেন্স এবং আমাদের ইয়েতে শ্বাসকষ্ট এসে মারা যাবে কিছুক্ষণ পরে। সো কার্বন মনোক্সাইডকে কিলার গ্যাস বলা হয়। এটা কিভাবে, কোথা থেকে আসে, কেন আসে, এইগুলো নিয়েই আমরা ডিসকাস করব এবং হাউ টু ম্যানেজ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আসি আমরা এখানে যে পার্টটা এখন আমরা পড়াবো, সেই পার্টটার নাম হলো প্রথমে নাইট্রোজেন ফিক্সেশন কেমন হয়, কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয়, এটা আমি একটু দেখাই আগে। দেখো নাইট্রোজেন ফিক্সেশনটা কিভাবে হয় আমি একটু দেখাই। বলতো নাইট্রোজেন কোথায় থাকে, এয়ারে থাকে। তাহলে এয়ার থেকে আমাদের বডিতে কিভাবে আসে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এয়ার থেকে আমাদের বডিতে নাইট্রোজেন কি করে, আমাদের বডিতে কি করে আসে, নাইট্রোজেন কি আমরা এয়ার থেকে অক্সিজেন নিলেও আমাদের বডিতে কি ফিক্সেশন হবে না? কারণ মনে রাখবে, প্রত্যেকটা পার্টিকেলস, প্রত্যেকটা এলিমেন্টস অ্যাটমিক ফর্মে কিন্তু আসে না, এটা আয়ন ফর্মে আমাদের বডিতে যেতে হয়। তুমি এটা প্লান্টস, কিভাবে প্লান্টস অ্যাবজর্ব করে নিউট্রিয়েন্টস, এটা কিন্তু আমাদের ফার্টিলাইজার, এটা কিভাবে করে, এটা কিন্তু আয়ন অ্যাবজর্ব করে এটা প্লান্টস। আমাদের বডিতে আমাদের আয়রনের ডেফিসিয়েন্সি, আমরা আয়রন খাবো, আয়রনের ডেফিসিয়েন্সির কারণে অ্যানিমিয়া ডিজিজ হয়। তাহলে আয়রন আমরা কোথা থেকে পাবো? আমরা কি এই যে লোহা লক্কর যেগুলো আছে, ওটা কি গুঁড়া করে পাউডার খেলে কি আমাদের বডিতে আয়রন অ্যাবজর্ব হবে? ইম্পসিবল, মারা যাবো। কি হবে? আয়ন ফর্মে নিতে হবে। আয়ন ফর্মের জন্য আমাদের বাজারে ট্যাবলেট ফর্ম আছে, ট্যাবলেট আমরা নিতে পারি। সো এখানে যে বিষয়টা হলো, এয়ারে নাইট্রোজেন থাকলেও আমরা যখন ইনহেল করব, আমাদের বডিতে নাইট্রোজেন যাবে, বাট আমাদের বডির সাথে এটা মানে ইয়ে হবে না, ওটাকে বাইন্ড করবে না। দ্যাটস ওয়াই এই নাইট্রোজেন এইভাবে নেব না আমরা। তাহলে কিভাবে নেব? দেখো, এয়ার থেকে নাইট্রোজেন কি প্রসেসে আমাদের বডিতে আসছে। তার আগে আরেকটা কথা বলে নিই, নাইট্রোজেন কিন্তু প্রোটিন সিনথেসিস করে। প্রোটিন মানে তো বোঝো যে মাংস টাংস, এই সমস্তগুলো সেল, এগুলো প্রোটিন। কিভাবে প্রোটিন সিনথেসিস হয় আমি একটু দেখি, এবং আমাদের বডিতে কিভাবে এই প্রোটিনটা তৈরি হলো, নাইট্রোজেনটা কিভাবে আসলো একটু দেখাই। এখন আসো, নাইট্রোজেন ইয়ারে আছে, রাইট? ইয়ারে কি আছে? আর অক্সিজেন আছে। যখন স্পার্ক হয় আমাদের এয়ারে, যখন আমাদের স্পার্ক হয়, থান্ডার শাওয়ার হয়, তখন আমাদের 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন স্পার্ক হয়, তখন এটা ফিক্সড হয়ে তৈরি হয় নাইট্রোজেন মনোক্সাইড। এই নাইট্রোজেন মনোক্সাইড আবার এয়ারের অক্সিজেনের সাথে 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা আবার বাইন্ড করে তৈরি হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং এটা রিভার্সিবল রিঅ্যাকশন। এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইডই, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এয়ারে যখন আমাদের ওয়াটার মলিকিউল ফর্ম করে, তখন অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয়ে আমাদের অ্যাসিড রেইন তৈরি করে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিড কামিং ডাউন অ্যাজ অ্যাসিড রেইন, এন্ড দিস রেইন আমাদের সয়েলে, অর্থাৎ আমাদের যে কি বলে আর্থ ক্রাস্টে, যে আমাদের সয়েলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে, লাইমস্টোন আছে, এর সাথে তখন এটা রিঅ্যাক্ট করে, HNO3, এটা রিঅ্যাক্ট করে কি হয়, এনি কার্বনেট সল্ট রিঅ্যাক্টস উইথ নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড টু প্রোডিউস সল্ট, water and carbon dioxide. Already you know, I think এই রিঅ্যাকশনে তোমরা জানো, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসিড। এন্ড এই যে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করলো, এখন দেখো এটা আয়োনাইজড ফর্ম, এখানে ক্যালসিয়াম আয়ন, নাইট্রোজেন আয়ন, অক্সিজেন টোটালি আয়োনাইজড হয়ে যাবে, ভেঙে যাবে। তখন এই ক্যালসিয়াম নাইট্রেটটা আমাদের কি করবে, ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 হোল 2 আপটেক করবে বাই রুটস, আপটেক বাই রুটস অফ প্লান্টস। প্লান্টসের রুট দিয়ে এটা আমাদের আপটেক হওয়ার পরে এখানে কি করবে, প্রোটিন সিনথেসিস করবে, প্রোটিন সিনথেসিস করবে। তখন এই প্রোটিনটা মানুষের শরীর, মানুষ কি করবে, মানে হিউম্যান কি করবে, মানুষ করবে কি, টেক অ্যাজ ফুড হিসাবে এটা নেবে। গাছ থেকে যে গাছ এটা আপটেক করার পরে তার ভেজিটেবলস হলো অথবা ফ্রুটস হলো, সেটা কি করবে, সেটাকে মানুষ আপটেক করবে। আপটেক করলে কি হবে, এই যে জিনিসটা আমাদের প্রোটিনটা
মানুষের শরীরে চলে গেল। অর্থাৎ আমাদের কিন্তু ক্যালসিয়াম নাইট্রেটের নাইট্রোজেন আমাদের বডিতে চলে আসলো কিভাবে? তাহলে প্রথমে নাইট্রোজেন অক্সিজেনের সাথে স্পার্ক আমাদের হয়, যেমন আর্ক, এটা হওয়ার কারণে নাইট্রিক অক্সাইড ফর্ম করে। এয়ারে এক্সেস অক্সিজেনের সাথে নাইট্রিক অক্সাইড রিঅ্যাক্ট করে 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস নরমালি থাকে, তখন এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন আমাদের রেন হয়, তখন রেনের সাথে অ্যাবজর্ব হয়ে আমাদের নাইট্রিক অ্যাসিড ফর্ম করে। সেই নাইট্রিক অ্যাসিড কামিং ডাউন অ্যাজ এ রেন। আর সয়েলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে, তখন ক্যালসিয়াম কার্বনেটের সাথে লাইমস্টোন এর সাথে নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। এই ক্যালসিয়াম নাইট্রেট একটা প্লান্টস রুটস কি করে, আপটেক করে অ্যাজ নিউট্রিয়েন্ট এন্ড মেক এ ভেজিটেবলস অর ফ্রুটস, and these fruits contain the protein, and this protein will take also that food or fruits or vegetables as a food, and সেখান থেকে আমাদের প্রোটিন সিনথেসিস হয় আমাদের বডিতে এবং নাইট্রোজেন ফিক্সেশন হয়। দিস ইজ দ্য ফিক্সেশন অফ নাইট্রোজেন ফ্রম দ্য এয়ার টু হিউম্যান বডি। এবং নট অনলি দ্যাট, এগেইন আমরা যখন মারা যাব বা কোনো প্ল্যান্টস বডি যখন মারা যাবে, তখন আর ডিকম্পোজড হয়ে যায়। ডিকম্পোজড হয়ে একটা ব্যাকটেরিয়া আছে, আমার নামটা মনে নেই, ওই ব্যাকটেরিয়া ডিকম্পোজ করে আবার নাইট্রোজেনটা এয়ারে পাঠিয়ে দেয়। সো দ্যাট ইজ কল্ড নাইট্রোজেন সার্কেল। অলরেডি তোমরা বায়োলজিতে বা অন্য যে কোনো সাবজেক্টে পড়ে থাকতে পারো ফিক্সেশন অফ নাইট্রোজেন। এখন বলো তোমরা ক্লিয়ার হয়েছো যে কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয়? প্লিজ আমাকে একটু জানাতে হবে তোমাদের যে নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে হয়। এবং এই রিয়াকশনগুলো না দিলে কিন্তু হবে না। একটা কথা মনে রাখবে, তুমি শুধু লিখবা মানে গদবাদা লিখবা, যেহেতু তুমি কেমিস্ট্রি পড়ো, সো কেমিস্ট্রি পড়তে হলে প্রত্যেকটা রিয়াকশন দিয়ে তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা দেখো মানুষের একটা, তোমরা যদি যত অ্যাটেন্ডেন্স থাকবে, তোমাদের যত উপস্থিতি থাকবে, তত আমাদের ভালো লাগবে, আমাদের ভিতর থেকে বলার টেন্ডেন্সি বেড়ে যাবে। যদি দেখতাম তোমরা ওই 18-19 জন আরও কমছে, তখন কিন্তু আমার ভিতরে যে ফ্লো, আমার ভিতরে যে জানাটা, আমি কিন্তু জানাতে পারতাম না। সো এটা টোটালি ডিপেন্ড করে তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপরে। তোমরা ক্লাসে থাকবা, দেখো আমাদের পারফরমেন্স, আমাদের শেখানোর ক্যাপাবিলিটি আরও বেড়ে যাবে। নট অনলি আমার, প্রত্যেকটা টিচারের তাই। যখন দেখবো ক্লাসে স্টুডেন্ট কম, তখন কিন্তু ডেফিনেটলি আমাদের সেই স্প্রিয়াটা আসে না, তখন খুব রাগ হয়, খুব খারাপ লাগে তখন আমাদের। ওকে, তাহলে আমরা নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে হয়, ফিক্সেশন অফ নাইট্রোজেন লিখতে পারবে? একদম তোমরা নিজের ল্যাঙ্গুয়েজে লিখবে, বাট রিঅ্যাকশনগুলো দিবে। রিঅ্যাকশন না দিলে কিন্তু হবে না। তুমি লিখলে একটা 2 মাসের কোশ্চেন আসুক বা 3 মাসের কোশ্চেন আসুক যে এক্সপ্লেন দ্য নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সার্কেল, আমাদের বায়োলজি বইতে তোমরা পড়েছো, বাট এই রিঅ্যাকশন দেওয়া আছে কি বলে আমি জানি না। তবে তোমাদের রিঅ্যাকশনগুলো দিতে হবে, কিভাবে এয়ার থেকে নাইট্রোজেন আমাদের প্রোটিন সিনথেসিস করলো, একটা আমাদের প্লান্টস বডিতে, এনিম্যালস বডিতে গেল, এবং এনিম্যালস বডিতে ফাইনালি কি হবে, এটা ডিকম্পোজড হয়ে আবার এটা ক্যাটাগরিটা ডিকম্পোজড হয়ে নাইট্রোজেন মলিকিউলস হিসেবে আবার এয়ারে চলে যায়। সো দিস ইজ কল্ড দ্য নাইট্রোজেন সার্কেল এন্ড দিস ইজ কল্ড দ্য নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা চলে যাই যে ওয়েস্টেজ অ্যান্ড, খুবই ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি না, এটা বুয়েটের একটা সাবজেক্ট আছে যে, এবং খুবই ভালো সাবজেক্ট, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এবং তোমরা চিন্তাই করতে পারবে না যে ইউনাইটেড নেশনে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, বিভিন্ন বড় বড় ইয়েতে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা চাকরি করে, যারা এই যে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে একটা মেজর পার্ট। এবং এটা কিন্তু আমাদের জানা উচিত প্র্যাকটিক্যালি আমাদের ব্যবহারিক জীবনে। এবং নট অনলি দ্যাট, তুমি মনে করো একজন বিশেষ কর্মকর্তা হয়ে একজন প্রশাসনিক পদে তুমি একটা উপজেলাতে বা একটা থানাতে বা একটা জেলাতে তুমি তোমার পোস্টিং হয়েছে। অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি তুমি তোমার জানা লাগবে হঠাৎ করে এলাকায় একটা গ্যাস, একটা ভলকানিক ইরাপশন হোক, আর যেভাবেই হোক না কেন এক ধরনের গ্যাস ইমিট হচ্ছে। তুমি যদি তোমার নলেজ খুব ভালো থাকে, তাহলে সাথে সাথে তুমি কিন্তু একটা মেজার নিতে পারবা কোন ধরনের গ্যাস এখানে ইভলভ হচ্ছে, কারণ কি, লজিক কি, হাউ টু মিনিমাইজ। দ্যাট ইজ দ্য আমাদের ইম্প্যাক্ট অফ দ্য নোয়িং অফ দিস পার্ট। অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের শিখতে হবে। এর মধ্যে এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে প্রথমে আমাদের ওয়েস্টেজ গ্যাস, যে গ্যাসগুলো আমরা বিভিন্ন রকমের ইমিট করি আমাদের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার সময়। যেমন দেখো, আমরা পেট্রোল বা পেট্রোলিয়াম প্রোডাক্টস আমরা ইউজ করি, মোস্টলি আমাদের অ্যাজ এ ফুয়েল ইউজ করি, আমরা ভেহিকলসে ইউজ করি, এবং এখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ইমিট হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড, এক্সেস কার্বন ডাইঅক্সাইড, এটা কি আমাদের জন্য ভালো? ডেফিনেটলি নট। এখানে কার্বন ডাইঅক্সাইড প্লান্টসের জন্য ভালো, কিন্তু এক্সেস কার্বন ডাইঅক্সাইড এটার জন্য মানুষের জন্য ক্ষতিকর। এখানে শুধু কি কার্বন ডাইঅক্সাইড আসে, যে সমস্ত গাড়িগুলো আজকে থেকে 20-25 বছর ধরে রাস্তায় চলছে, সেখানে কিন্তু কমপ্লিট কম্বাসন হয় না ফুয়েলের, এবং সেখানে কিন্তু ইনকমপ্লিট কম্বাসন হয়, এবং সেখানে ইনকমপ্লিট
কম্বাসন হলে মারাত্মক যে গ্যাসটা তৈরি হয় যেটাকে পয়জনস বলা হয় সেটা হলো কার্বন মনোক্সাইড গ্যাস, এবং কার্বন মনোক্সাইড গ্যাস যদি আমরা এক্সপোজ হয়ে যাই আমরা মারাও যেতে পারি, শ্বাসকষ্ট হবে এবং এই ধরনের গ্যাস। নট অনলি দ্যাট, এখান থেকে আমাদের আরেক ধরনের এই যে হাইড্রোকার্বন, সমস্ত পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো সব কিন্তু হাইড্রোকার্বন, এবং এটা যখন ক্র্যাকডাউন হয়ে যায় তখন কার্বন আলাদা হয়ে যায়। এই কার্বন কিন্তু একটা মেন কজ অফ কার্সিনোজেনিক ফর্ম করে এবং ক্যান্সার ফর্ম করে। সো এখানে যে ফুয়েলগুলো ইউজ করি এখানে ডিফারেন্ট টাইপ অফ ডাস্ট পার্টিকুলেটস, নট পার্টিকেলস, পার্টিকুলেটস কিন্তু ফর্ম হয়। পার্টিকুলেটস এর মধ্যে স্মোক আছে, তারপরে স্মগ আছে, তারপরে আমাদের বিভিন্ন ডাস্ট পার্টিকেলস আছে, দ্যাট ইজ কল স্যান্ড। স্যান্ডের যে আর পার্টিকুলেটসটা মানে হলো পার্টস অফ দ্য পার্টিকেলস কে বলা হয় পার্টিকুলেটস, যেটা কি ন্যাচারালি সিঙ্ক করে না, এয়ারে ভাসতে থাকে, এয়ারে ভাসতে থাকে, সেগুলোকে বলে পার্টিকুলেটস। তো এই সমস্ত গ্যাসগুলো কি আমাদের জন্য ভালো? তাহলে আমরা আসি এখন মেন যে জিনিসটা আসি সেটা হলো গ্যাসিয়াস পলিউটেন্টস গুলো কি কি, যেগুলো আনওয়ান্টেড থিং হুইচ ডিস্ট্রয় আওয়ার এনভায়রনমেন্ট ইজ কল্ড আমাদের পলিউটেন্টস। তো গ্যাসিয়াস পলিউটেন্টস গুলো কি আমরা একটু দেখে নিই। গ্যাসিয়াস পলিউটেন্টস, গ্যাসিয়াস পলিউটেন্টস গুলো কি কি আমরা একটু দেখে নিই। নাম্বার এ আমরা দেখি, নাম্বার এ হচ্ছে আমাদের ইনঅর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্টস। ইনঅর্গানিক আসলে কোন স্যার কিন্তু এগুলো পড়ায় না, কোন কলেজে এগুলো পড়ায় না, এগুলো নিজেদের পড়ানো উচিত, কিন্তু আমি মনে করি এইগুলোতেই সবচেয়ে বেশি পড়ানো উচিত, কারণ স্টুডেন্টের কিন্তু এই নলেজ গুলো থাকা দরকার। দেখো ইনঅর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্টস তোমাদের আমি পড়ানোর পরে, আমি তোমাদেরকে এই চ্যাপ্টার শেষ হোক বা যে কোনো চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমি সবসময় বলি মিলিয়ে নিবা, এ টু জেড কোনো কোশ্চেন আমি বাদ দিই না, কিন্তু প্রত্যেকটা জিনিস ওই যে মোটামুটি এটা ইম্পর্টেন্ট, ওইটা পড়ালাম একটু ভালো করে পড়ালাম, আমার কাছে এটা না, প্রত্যেকটা টার্ম পড়তে হবে। নাম্বার 1 দেখো এখানে আছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অনেকগুলো কম্পাউন্ড, অ্যামোনিয়া, এগুলো কিন্তু সব আমাদের কিন্তু ইনঅর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্টস। তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এটা বলে শেষ করা যাবে না, হিউজ গ্যাস, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এরকম হিউজ গ্যাস যেগুলো ইনঅর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্টস। এটা কি করে যদি বলো স্যার কার্বন মনোক্সাইড খুব ক্ষতি করে, আমি বললাম হাইড্রোজেন সালফাইড এটাও ক্ষতি করে, এক্সেস সবকিছুই ক্ষতি করে। এই যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এটা কিন্তু শ্বাসরোধী, এবং যেখানে সালফিউরিক অ্যাসিড প্লান্টে যদি কেউ যেয়ে থাকো যাদের একটু অ্যাজমাটিক প্রবলেম আছে তারা সেখানে হাঁপাতে হাঁপাতে শ্বাসকষ্টে একদম একাকার হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের প্লান্টসে আমাদের খুব সাবধানতার সাথে যাওয়া উচিত, মাস্ক টাস্ক পরে, কারণ সালফার ডাইঅক্সাইড কিন্তু কি করে অক্সিডাইজ করে, আমরা যে অক্সিজেন নেব সেই অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে ফেলে, করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, সাডেনলি আমাদের ওখানে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, আর অক্সিজেন যদি মানুষের শরীরে ডেফিসিয়েন্সি হয়ে যায় তাহলে কিন্তু শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে যাবে। সো এইগুলোকে বলা হয় আমাদের অর্গানিক ইনঅর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্টস। নাম্বার 2 হলো অর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্টস কি? অর্গানিক, এটা এর এক অর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্টস গুলো কি কি আমরা একটু দেখি। অর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্টস এর মধ্যে আছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন আবার কি তোমরা জানো, হাইড্রোকার্বন CnH2n+2 অথবা CnH2n অথবা CnH2n-2, এগুলো সব হাইড্রোকার্বন হতে পারে। নাম্বার 2 হলো অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, তারপরে কিটোন হতে পারে, এই সমস্ত গুলো অ্যালকোহল হতে পারে। অ্যালকোহল, কিছু অ্যালকোহল আছে এটা গ্যাসিয়াস ফর্মে থাকে, অথবা তুমি ইথানলকে যদি খুলে রাখো এটা অলরেডি ইভাপোরেট হয়ে যাবে। অ্যালকোহল আছে, এইগুলো হচ্ছে আমাদের সব গ্যাসিয়াস পলিউটেন্টস, অর্থাৎ অর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্টস। দেখো আমি 3টা জিনিস লিখছি, 4টা জিনিস লিখছি, প্রত্যেকটাই কিন্তু অর্গানিক কম্পাউন্ড, তাহলে এগুলো কিন্তু অর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্ট। নাম্বার 2 গেল। তাহলে ইনঅর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্ট, অর্গানিক গ্যাসিয়াস পলিউটেন্ট। আসলে পলিউটেন্ট সম্বন্ধে আমাদেরকে ভালো জানতে হবে, কোনগুলো পলিউটেন্ট বলা হয়েছে কেন? আচ্ছা বলা যায় স্যার এটা কি আমাদের পলিউটেন্ট? হ্যাঁ, এটা আমাদের দরকারি জিনিস, যেমন মিথেন আমরা বার্ন করি, কিন্তু ওটা যদি গ্যাসটা আমার ঘরের মধ্যে থাকে আমরা যদি ইনহেল করি তাহলে পলিউটেন্ট, ওটা তো আমাদের দরকার নাই, আমাদের ওই পারপাজে দরকার নাই, যে পারপাজে আমাদেরকে সার্ভ করতেছে না সেখানে এটা পলিউটেন্ট, বাট এটা একটা নেসেসারি কম্পোনেন্টস। সেটা কি? যেমন এখান থেকে মনে করো মিথেন আসলো, মিথেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অ্যাজ এ ফুয়েল, বাট সেই ফুয়েলটা যে মানুষের ফুয়েল হিসেবে কাজে লাগে তাহলে যেটা মানুষ বার্ন হয়ে যাবে। দ্যাটস ওয়াই পলিউটেন্ট তখনই যেটা আমাদের আনওয়ান্টেড থিং, যেটা আমাদের দরকার নাই, বাট সেটা আমাদের চারিপাশে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে আছে, দ্যাট ইজ কল্ড দ্য পলিউটেন্ট।
রাইট। তারপরে দেখো কিটোন, কিটোনের একটা ডেফিনিট ফাংশন আছে যে কিটোন আমাদের যেখানে কাজে লাগে সেখানে আমাদের দরকার, বাট যেটা আমাদের দরকার না এই গ্যাসগুলো আমার বডির মধ্যে দিয়ে আসছে, দ্যাট ইজ কল এটা হার্মফুল, আমাদের বডির সাথে বাইন্ড করে ডিফারেন্ট টাইপস অফ টক্সিক সাবস্টেন্স তৈরি করবে এবং আমাদের বডিটা স্পয়েল হয়ে যাবে, কিডনি, লাং, হার্ট এগুলো সব আমাদের ডিস্ট্রয় হয়ে যাবে। সো দিস ইজ দ্য পলিউটেন্ট। পলিউটেন্ট মানে আনওয়ান্টেড থিং, যেটা আমাদের দরকার নাই সেটা যদি আমাদের বডির কন্ট্যাক্টে চলে আসে তখনই তাকে পলিউটেন্ট বলা হয়। তো যা হোক, এখানে অ্যালকোহল, অনেকে অ্যালকোহল ড্রিঙ্ক করে, অ্যালকোহল কি এক্সেস অ্যালকোহল যারা ড্রিঙ্ক করে তাহলে ডেফিনেটলি এটা আমাদের পলিউটেন্ট, এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এনিওয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসি। গ্যাসেস পলিউটেন্টের পরে আমরা দেখি পার্টিকুলেটস। নাম্বার 3, পার্টিকুলেটস। আমি এই শব্দটা বলেছিলাম, পার্টিকুলেটস আর পার্টিকেলস এর মধ্যে পার্থক্য কি? পার্টস অফ দ্য পার্টিকেলস ইজ কল্ড দ্য পার্টিকুলেটস, অর্থাৎ পার্টিকেলস এর পার্টকে বলা হয় পার্টিকুলেটস। মনে করো একটা পার্টিকেলস, এটাকে যদি 100টা ভাগে ভাগ করলে যে একটা ভাগ পাওয়া যাবে তার নাম হলো পার্টিকুলেটস, অর্থাৎ পার্টস অফ দ্য পার্টিকেলস, যেটাকে আমাদের ন্যাচারাল শিন করে না, যেটা আমাদের সবসময় কি করে আমাদের ইয়ারে ভাসতে থাকে, সেটাকে বলা হয় পার্টিকুলেটস। কথা ক্লিয়ার? তাহলে পার্টস অফ দ্য পার্টিকেলস কে বলা হয় পার্টিকুলেটস, যেটা ন্যাচারাল শিন করে না। এর মধ্যে কি আছে? এর মধ্যে যেটা মেইনলি আছে সেটা হলো আমাদের সিলিকন ডাইঅক্সাইড, স্যান্ড, ধুলাবালি, এই জিনিসগুলো আমাদের আছে। ওকে, এখন আসো আমাদের এই পার্টিকুলেটস গুলো এর সোর্স কি, এটা সোর্স গুলো কি, এই সোর্স গুলো আমরা দেখে নিই এবং এটা কি করে আমরা একটু দেখে নিই। কার্বন মনোক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড এগুলো কোথা থেকে প্রোডিউসড হয়, কিভাবে প্রোডিউসড হয় একটু আমি দেখাই, এবং এটা যে কত ধরনের ক্ষতি এটা আমরা বলে শেষ করতে পারবো না। যেমন হাইড্রোকার্বন CnH2n+2, দ্যাট ইজ দ্য হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে যখন অক্সিজেন দিয়ে বার্ন করা হবে তখন তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার, রাইট? এটা কোথায় হয়? যে কোনো ভেহিকলসে আমরা এই হাইড্রোকার্বন ইউজ করি, অর্থাৎ পেট্রোল, কেরোসিন, ডিজেল, দ্যাট ইজ কল্ড দ্য অ্যালকেন। এবং যখন অক্সিজেন দিয়ে বার্ন করা হয় তখন কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার তৈরি হয়। সো দেখো এখানে কিন্তু আমাদের একটা কার্বন ডাইঅক্সাইড, ইট ইজ এ হার্মফুল গ্যাস বিকজ ইট ইজ এ গ্রিন হাউস গ্যাস অলসো। ওয়াটার ভেপার ইজ এ গ্রিন হাউস গ্যাস। এটা কি করে? আমাদের টেম্পারেচার বাড়িয়ে দেয় আমাদের সারফেসে, এবং টেম্পারেচার বাড়ালে কি হবে? এভারেজ টেম্পারেচার বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? নর্থ পোল এবং সাউথ পোলের আইসগুলো মেল্ট হতে থাকবে। এই কিছুদিন আগেও আমি সংবাদে দেখলাম যে 2050 সালের মধ্যে পৃথিবীর প্রায় 1/3 ইনআন্ডেটেড হয়ে যাবে, সমুদ্রের নিচে চলে যাবে, এবং ইন্ডিয়ার কিছু পার্ট, বাংলাদেশের কিছু পার্ট এবং লোয়ার পার্টগুলো এখানে সমুদ্রের নিচে চলে যাবে। সো ডিউ টু দ্য ইনক্রিজিং অফ এভারেজ টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড। এখানে এভারেজ টেম্পারেচার যদি 2 ডিগ্রি বেড়ে যায় তাহলে কিন্তু এটা হবে সায়েন্টিস্টদের ধারণা। এনিওয়ে, তো এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো এটা গ্রিন হাউস গ্যাস, এখন যদি আনবার্ন হয়ে যায়, যদি আনবার্ন হয়ে যায় অর্থাৎ ইনসাফিসিয়েন্স অফ অক্সিজেন, CnH2n+2 প্লাস অক্সিজেন, এখানে ইনসাফিসিয়েন্ট অফ অক্সিজেন, অক্সিজেনের পরিমাণ যদি কম হয় তাহলে এটা কমপ্লিটলি কম্বাশন হবে না, ইনকমপ্লিট কম্বাশন হবে। ইনকমপ্লিট কম্বাশন হলে কার্বন মনোক্সাইড এবং ওয়াটার ভেপার তৈরি করে। দিস ইজ ভেরি মাচ কালপ্রিট গ্যাস। এটা কি? এটা পয়জনাস গ্যাস, এটা মানুষ মেরে ফেলে কার্বন মনোক্সাইড। কারণ কার্বন মনোক্সাইড কি করে? আমাদের বডির ভিতরে যায়, হিমোগ্লোবিনের সাথে রিঅ্যাক্ট করে, বাইন্ড করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, হুইচ ইজ ভেরি মাচ টক্সিক, এবং পুরো আমাদের সেলগুলোকে ড্যামেজ করে দেয় এবং মানুষের মৃত্যু ঘটে যায়। সো এখানে কার্বন মনোক্সাইড, এবং এই সমস্তগুলো কেন হয় জানো? যে সমস্ত গাড়িতে, অনেক পুরাতন গাড়ি, এখানে অক্সিজেনের পরিমাণটা কম আসে, ফুয়েলটা বেশি যায়, এবং ওই সমস্ত গাড়িতে ফুয়েলের কনজাম্পশনটা বেড়ে যায়, কারণ পুরো ফুয়েলকে অক্সিজেন কম্বাস্ট করতে পারে না, তখন আনবার্ন অর্থাৎ ইনকমপ্লিট কম্বাশন হয়, অ্যাজ এ হোল কার্বন মনোক্সাইড ইমিট হয় সেখানে। আর এই কার্বন মনোক্সাইডকে বলা হয় আমাদের একটা পয়জনাস গ্যাস। তাহলে এইভাবে আমাদের যেমন হাইড্রোকার্বন দেখো CnH2n, এটা যদি আমাদের হিটের কারণে এটা যদি ভেঙে যায়, অর্থাৎ হাইড্রোকার্বন যদি ডিসোসিয়েট হয়ে যায়, অর্থাৎ এটা যদি ভেঙে যায় তাহলে কার্বন আর হাইড্রোজেন আলাদা হয়ে যেতে পারে। তখন এই কার্বন এমন একটা, অর্থাৎ অ্যাটমিক ফর্ম অফ কার্বন ইজ ভেরি মাচ ডেঞ্জারাস, কারণ এটা বডির মধ্য দিয়ে সরাসরি যে সেলের সাথে বাইন্ড করে কার্সিনোজেনিক ফর্ম করে, আর কার্সিনোজেনিক ফর্ম করার অর্থই হলো এটা কজেস টু ক্যান্সার। এবং যারা বলা হয়, যারা বেশিক্ষণ বিভিন্ন রকমের যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করে এবং এই যে ইয়েতে চাকরি করে, ওর নাম কি জানো, পেট্রোল পাম্পে চাকরি করে, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে।
হ্যাঁ ডেফিনেটলি এটা স্টাডিতে পাওয়া গেছে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এখানে কি এখানে প্রচুর পরিমাণে এখানে প্রতিনিয়ত অনবরত এখানে কি হয়, এখানে কার্বন অর্থাৎ হাইড্রোকার্বন এখান থেকে ডিসচার্জ হয় এবং এখানে হিটের কারণে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কোনো এয়ারে প্রচুর পরিমাণে অ্যাটমিক কার্বন পাওয়া যায় এবং অ্যাটমিক কার্বন যখন আমাদের অক্সিজেনের মাধ্যমে এটা কিন্তু আমাদের গ্যাসেস ফর্মে থাকে এবং যখন আমরা ইনহেল করি তখন বডির সাথে বাইন্ড করে এটা তৈরি করতে পারে, কার্সিনোজেনিক ফর্ম করতে পারে এবং কজেস টু ক্যান্সার। ওকে এন্ড ফাইনালি ডেথ। ওকে এটা গেল একটা। তারপরে দেখো আরেকটা গ্যাসের কথা, তাহলে কার্বন ডাইঅক্সাইড এন্ড কার্বন মনোক্সাইড কিভাবে ইমিট হলো সেটা আমি দেখালাম। এখন যদি বলা হয় another most important pollutants and sulfur trioxide, that is the another most important pollutants of the gaseous substance, sulfur dioxide and sulfur trioxide। সালফার ডাইঅক্সাইড এন্ড সালফার ট্রাইঅক্সাইড এই দুটো জিনিস কোথা থেকে আসে আমি একটু দেখাই। সালফার ডাইঅক্সাইড এন্ড সালফার ট্রাইঅক্সাইড, গাছ কাটলাম অ্যাজ এ ফুয়েল হিসাবে ইউজ করলাম, স্পেশালি ইট ইজ ইউজড ইন দ্য আমাদের যেটা ব্রিক ফিল্ডে ইউজ করা হয়, নাওএডেজ এখন কোল ইউজ করা হয়, বাট গ্রামগঞ্জে এখনো পরিমাণ কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। এই কাঠের মধ্যে একটা সাবস্টেন্স থাকে যার নাম লিগনিন। কি থাকে? লিগনিন। 18 টাইপ সাবস্টেন্স একটা ফাইবারকে আরেকটা ফাইবারে ধরে রাখে এবং এর মধ্যে কিন্তু সালফারিক কম্পাউন্ড থাকে এবং সালফার যখন বার্ন করা হয় ওই ফুয়েলকে তখন সালফারও কিন্তু বার্ন হয়ে সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করে। দিস দ্য একটা নমিনাল সোর্স টু প্রোডিউস দ্য সালফার ডাইঅক্সাইড গ্যাস, এটা এখন খুবই কম হয়। আর এটা গেল একটা। অয়েল ফায়ার যেটা আমাদের এই যে অস্ট্রেলিয়াতে প্রায় হয়, প্রতি বছর হয় এবং হিউজ এখানে আমাদের উজাড় করে দেয় এবং এখানে ওদের যে সমস্ত মানুষগুলো নামাজ পড়া শুরু করছে এবং আল্লাহর রহমতে তাদের এইগুলো জিনিসগুলো আমাদের কি বলে গ্যাসিয়াস জিনিসগুলো অর্থাৎ যে অয়েল ফায়ারটা এটা মিনিমাইজ এবং প্রতি বছরই অস্ট্রেলিয়াতে শুনি এই জিনিসটা হয় এবং এখানে কিন্তু গাছের একদম তাজা তাজা গাছ অর্থাৎ জীবন্ত গাছ যখন পুড়ে যায় তখন হিউজ পরিমাণ সালফার ডাইঅক্সাইড গ্যাস এখানে ইমিট হয়। This is the another source. Now, main source of emission of sulfur dioxide is the volcanic eruption. Volcanic eruption থেকে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড গ্যাস ইমিট হয় এবং আমাদের দেশে তো ভলকানিক ইরাপশন এরকম কোনো ভলকানো নেই এবং বিশেষ করে জাপানে ফুজিয়ামা এবং আমরা পড়েছি এখান থেকে জাপানে সবচেয়ে বেশি পরিমাণে এই ধরনের ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজাস্টার হলো তাদের এই ভলকানিক ইরাপশন এবং আর্থকোয়েকটা ওদের ওখানে বেশি হয় এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং সালফার ট্রাইঅক্সাইড গ্যাস ইমিশন হয়। কথা ক্লিয়ার? তাহলে ইমিশন অফ আমি তোমাদের কমেন্টস পড়ার মতো আমার ইয়ে নাই, কারণ আমার হিউজ সিলেবাস। এখন তোমরা আমাকে প্লিজ যদি তোমাদের কমেন্টসে কিছু লেখা থাকে এবং যদি না বুঝে থাকো তাহলে তো আমার জন্য একটু পেনফুল, তারপরও আমি যে কমেন্টস দেখবো কিন্তু আমার অনেক পড়াতে হবে, এই জন্য একটা না লেকচার দিয়ে যাচ্ছে আমি তোমাদের কমেন্টস দেখার মতো আমার হয়তো স্কোপটা হচ্ছে না আজকে। আমি শুধু তারপর স্যারই তো কমেন্টস দেখি। স্যার প্রোভাইড কে ফোন প্রোভাইডার কে, আচ্ছা তোমরা নিজেরা কি কমেন্টস দেখছো, আমি একটু কমেন্টস দিয়ে দিই। আচ্ছা রিহাম জান্নাত মি হিয়ার স্যার। আচ্ছা এখানে অ্যাসিড রেন ইজ অলসো দ্য রিজন কস্ট, হ্যাঁ এটা আমি পরে বলবো, এখন তো আমি সিরিয়ালে যাচ্ছি রে বাবা, সরি স্যার নেট প্রবলেম। আচ্ছা ওকে, তোমরা তেমন কোনো কমেন্টস দেখো না রিলেটেড রিগার্ডিং আমাদের লেসন। ওকে দেখো আর সামান্য একটু সময় আছে, আমি একটু বলে শেষ করে দিই। তাহলে যদি বলা হয় গ্যাসিয়াস সাবস্টেন্সগুলোর থেকে ইমিশন কিভাবে হয়, কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড কিভাবে হয়, কতগুলো রিঅ্যাকশনের মধ্যে দেখালাম। তারপরে সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডের তিনটা সোর্সের কথা বলেছি। একটা বলেছি উডকে বার্ন করলে আমাদের অ্যাজ এ ফুয়েল উডের মধ্যে লিগনিন থাকে, এর মধ্যে সালফারিক কম্পাউন্ড থাকে, কম্বাস্ট করার সাথে সালফারও কম্বাস্ট হয় এবং এই সালফার ডাইঅক্সাইড তৈরি করে। নাম্বার 3 বললাম যে 2 বললাম আমাদের ইয়ে কি বলে ওর নাম ওয়াইল্ড ফায়ারে হয় এবং অস্ট্রেলিয়াতে সবচেয়ে এই ঘটনাটা বেশি ঘটে। নেক্সট হলো ভলকানিক ইরাপশন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে ম্যাক্সিমাম সালফার ডাইঅক্সাইড গ্যাস ইমিশন হয়। এখানে ভলকানিক ইরাপশন তোমাদের নতুন করে বলার কিছু দরকার নেই, ইন্টারনাল টেম্পারেচার প্রেসারের কারণে ওর মধ্যে যে ডিফারেন্ট টাইপস অফ রক্স আছে এই রক্সগুলো মেল্ট হয়ে যায়, এর মধ্যে সালফার কম্পাউন্ড থাকে এবং এটা কি হয়, এটা যখন মেল্ট হয় সালফার ডাইঅক্সাইডের গ্যাসের সাবস্টেন্স, তখন এটা কি হয় ক্র্যাক হয়ে হেভি প্রেসারের কারণে আমাদের সারফেসটা ক্র্যাক হয়ে ওখান থেকে হিউজ পরিমাণ আমাদের গ্যাসের সাবস্টেন্স লিকুইড সাবস্টেন্স যেটাকে বলা হয় ম্যাগমা, এই ম্যাগমাগুলো চলে যায়, ম্যাগমা সলিডিফাইড হয়ে কি হয় আমাদের তৈরি হয় ইগনিয়াস রক তৈরি হয় আর গ্যাসের সাবস্টেন্সগুলো আকাশে বাতাসে ভেসে বেড়ায় এবং এর সাথে ডাস্ট পার্টিকুলেটসগুলো ভেসে বেড়ায়। সো দিস আর দ্য ইমিশন অফ সালফার
নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো কিন্তু প্রডিউসড হয় ডিউ টু দা আমাদের কি বলে ঠান্ডা শাওয়ারের মাধ্যমে হয়। এবং স্পার্ক এবং ওজোন লেয়ার কি করে প্রোটেক্ট দা ইউভি লাইট ফ্রম দা সান, ইটস অ্যাবজর্ব দা ইউভি লাইট এন্ড প্রোটেক্ট আস ফ্রম দা ইউভি লাইট। সো এই ইউভি যদি এটা প্রোটেক্ট না করতো তাহলে কিন্তু আমাদের সব মানুষের অ্যানিমালসের সমস্ত ইয়েতে ক্যান্সার হতো। তো যাও এটা কি করে, এই যে কালপ্রিট গ্যাসগুলো আছে এরা ওজোন লেয়ারকে ডিপ্লিট করে, ক্ষয় করে দেয়, এরা ডিপ্লিট করে ওজোন লেয়ারকে ডিপ্লিট করে কারা, এই কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসিয়াস সাবস্টেন্সগুলো সিএফসি, মেনলি সিএফসি এটাকে ডিস্ট্রয় করে দেয়। ভোলাটাইল সাবস্টেন্স হাইড্রোকার্বন মেনলি ইউজড ইন দা ফিলিং স্টেশনে হাইড্রোকার্বনগুলো ইউজ করি আমরা, প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে ইউজ করি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করি এবং ডিফারেন্ট টাইপসে আমরা পেট্রোকেমিক্যাল ইউজ করি। তো সেখানে হাইড্রোকার্বনসের এমনি বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কম থাকে। সরাসরি কি হয়, এটা সামান্য টেম্পারেচারে দেখবা তুমি এমনি নরমালি যদি কোনো ফিলিং স্টেশনের আশেপাশে হাঁটো দেখবা ওখানে একটা ফুয়েলের একটা গন্ধ চলে আসে। বিকজ কেন গন্ধ আসে, ওই ফুয়েলের মলিকুলসগুলো এয়ারে ভাসছে, তখন তোমার নস্ট্রিলের মধ্যে দিয়ে সেন্স অর্গানিক কাজ করছে, ব্রেনে গিয়ে হিট করছে, ইয়েস এখানে তুমি কোনো একটা স্মেল পাচ্ছ। সো এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কম থাকার কারণে এই সমস্ত গ্যাসের সাবস্টেন্সগুলো ফিলিং স্টেশনের আশেপাশে একটু কনসেন্ট্রেট অবস্থায় থাকে। ওকে, দিস আর দ্য কজেস। এন্ড লাস্ট হচ্ছে পার্টিকুলেটস। অলরেডি পার্টিকুলেট সম্বন্ধে তোমাদেরকে আমি বলেছি, পার্টিকুলেটস পার্ট অফ দ্য পার্টিকলস, এগুলো এর কারণে হয়, স্টর্মের কারণে হয়, সাইক্লোনের কারণে হয় এবং প্রচুর পরিমাণ ধুলাবালি এবং যে জায়গাতে সব থেকে বেশি ডিজার্ট এরিয়াতে প্রচুর পরিমাণে সাইক্লোন এবং ডিজার্ট এরিয়া সাইক্লোন হয় এবং এখানে ধুলাবালিগুলো এয়ারে প্রচুর পরিমাণে থাকে এবং এইগুলোতে পার্টস অফ দ্য পার্টিকল যেটা ন্যাচারাল সিঙ্ক করে না, সেখানে মেইনলি যেটা থাকে সেটা সিলিকন ডাইঅক্সাইড, ধুলা মানে বালি, এবং এটাই বেশি থাকে। সো এটাই হলো আমাদের গ্যাসিয়াস সাবস্টেন্সেস, ইমিশন অফ গ্যাসিয়াস পলিউটেন্টস এন্ড হোয়াট আর দ্য সোর্সেস। সো দিস ইজ দ্য আমাদের আজকের মতো ক্লাস। এবং তোমাদের কি আর সময় আছে নাকি অলরেডি টাইম ওভার? অলরেডি টাইম 5 মিনিট ওভার হয়ে গেছে। তো যাও, আমি নেক্সট ক্লাসে যদি পরীক্ষার আগে তো আর সময় পাবো না, এখানে আরো 3টা জিনিস বাকি আছে। একটা হলো সিএফসি, একটা গ্রিন হাউস, আর একটা হলো এটা সিএফসি কিভাবে ডিপ্লিট করে, আর একটা হলো গ্রিন হাউস গ্যাস, আর একটা হলো অ্যাসিড রেন। এই 3টা। তবে তোমরা এটা অনেক সময় পড়েছো, তোমরা বাসায় বসে রাইট শর্ট নোটস অন এটা পড়বা, কিন্তু আমি আলোচনা করব। এটা অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটা গ্রিন হাউস, আর একটা হলো সিএফসি, আর একটা হলো অ্যাসিড রেন। এটা রাইট শর্ট নোটস। যেমন লিখলে গ্রিন হাউস কি, এর কজেস কি, এর রেমেডি কি, এটা কিভাবে প্রোটেক্ট করা যায়, এইরকম করে করতে হবে। ওকে, বেস্ট অফ লাক। আর আমি ইনিশিয়ালি একটু রাগ করেছি, কারণ আমরা তো একটা মানুষ। আমি বারবার বলি, যেটা আমার খুব খারাপ লাগে, যে তোমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স, টিচাররা রেডি, আমার ক্লাস কোনোদিন দেখো তো যে টাইম তার 1 সেকেন্ড এদিক ওদিক হয়েছে কিনা, আমি এক্সাক্ট টাইমে 1 মিনিট আগে আমি অন করি মোবাইল। কোনোদিন যদি দেখাতে পারো স্যার এটা আপনার 2 মিনিট লেট হয়েছে, একদিন মানে তাড়াহুড়া করতে গিয়ে কি একটা প্রবলেম হচ্ছিল, সেই দিন আমার দেরি হয়েছে। আর নেটওয়ার্কে সব করতে আমার হাত নেই, নেটওয়ার্কে হয়তো কখনো কখনো সমস্যা হতে পারে মেবি, কিন্তু স্টার্ট মানে টাইম মতো শুরু করা, এটা যেমন টিচারের দায়িত্ব, তোমাদের তো আরো বেশি দায়িত্ব যে স্যার আজকে ক্লাস নেবে, তোমাদের আগ্রহ ভরে শোনা উচিত যে স্যার তো ক্লাস নেবে, তো স্যারের ক্লাসটা করি, স্যার কি বলে একটু শুনি, আমাদের একটু উপকার হয় কিনা। ওকে, প্লিজ মন খারাপ করবে না, আমাদের রাগ করতেই পারি তোমাদের উপরে, এটা আমাদের দাবি আছে। তো প্লিজ তোমরা সবাই ক্লাস করবা। আমি বলেছি 40 স্টুডেন্টস আর ক্লাস আমার নিতে খুব কষ্ট লাগবে, ফাইনালি আমি 43 আমি লিখেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এর নিচেই স্টুডেন্ট থাকলে রিয়েলি আমাদের খুব কষ্ট লাগে। তোমরা অ্যাবাউট 50, 55, 60 এরকম স্টুডেন্ট থাকবা, সবাইকে বলবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জোর করে এরা মাত্র 16 জন, যেই টাইম শেষ